নমস্কার বন্ধুরা, অদ্ভুতুরে অরিজিনালসে আপনাদের স্বাগত। আজকের গল্প লেখক তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা অলীক প্রেমিক। তপন বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1947 সালে পূর্ব বাংলায় ইছামতি নদীর তীরে একটি ছোট্ট জায়গায় বেড়ে ওঠা তাঁর। তিনি তার স্কুল জীবন শেষ করেই কলকাতায় পড়াশোনা করতে এসেছিলেন। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে তিনি গণিতে প্রথম শ্রেণীর ডিগ্রি অর্জন করেছেন। তার সৃষ্ট বিখ্যাত গল্পগুলির মধ্যে গোয়েন্দা গার্গী অন্যতম একটি আকর্ষণ। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অন্বেষ, মৃত্তিকার চরিত্রে বিদীপ্তা, রবার্টের চরিত্রে সমাপন, অন্যান্য চরিত্রে শৌরিক, বৃন্দা এবং সৌরভ। শুরু হচ্ছে আজকের গল্প অলীক প্রেমিক। সন্ধে নেমে আসার পর কলকাতার এই সাহেব পাড়াটা মৃত্তিকার কাছে বরাবরই কেমন যেন বিদঘুটে, গা ছমছমে। বিশাল বিশাল অট্টালিকাগুলোর অবস্থান বেশ দূরে দূরে বলেই আলোর চেয়ে অন্ধকারের পরিমাণ বেশি। তার উপর বাড়িগুলোর কম্পাউন্ডের ভেতর অকারণ ঝুপসি জঙ্গল অবহেলায় বহুকাল সাফসুতরো হয়নি। আজ আবার সারাদিন ঝুপঝুপ করে বৃষ্টি হয়েছে, এখনো তার টিপটিপানি কমেনি। এমন মন খারাপ মুহূর্তে হঠাৎ দপ করে লোডশেডিং হওয়ায় ক্যানভাসের সামনে দাঁড়ানো মৃত্তিকার হাতের তুলিটা কেঁপে উঠল এক মুহূর্ত। রাত 10টা বাজেনি এখনো, অথচ নিষ্প্রদীপ হলেই মধ্য কলকাতার এই এলাকা ঝপ করে ডুবে যায় এক প্রাগৈতিহাসিক অন্ধকারে। এতক্ষণ তবু ফ্যানের হাওয়ায় ঘূর্ণায়মান ছিল চারপাশের সামান্য কলরব, কিন্তু এখন একদম ধীর, শান্ত, চুপচাপ পটভূমি। শুধু বৃষ্টির এক টানা ঝিরঝির ঝিরঝির শব্দ। খুবই বিরক্ত হয়ে মৃত্তিকা অন্ধকারে হাতড়াতে লাগলো 10 ফুট দরজাটা। হাতের কাছে মোমবাতিটাও আজ রাখেনি বলে খুবই রাগ হচ্ছিল নিজের ওপর। দেশলাই খুঁজতেও যেতে হবে সেই কিচেনে। এখন ঝুপ অন্ধকার দু হাতে ঠেলে তাদের এই বসত বাড়িটার বিশাল বিশাল ঘর, লম্বা বারান্দা পেরিয়ে মোমবাতি দেশলাই খুঁজে বিকল্প আলোর ব্যবস্থা করাটা এই মুহূর্তে তার কাছে এক হারকিউলিয়ান টাস্ক। হাতের তলিটা টেবিলের ওপর কোনো ক্রমে রেখে 2 পা এগিয়েছে কি এগোয়নি, হঠাৎ তার নাকের লতিতে এসে ঠেকা দিল সেই অদ্ভুত গন্ধটা। বেশ কড়া গন্ধ, তীব্র অথচ মিষ্টি। চুরুটের গন্ধ বলে মনে হয় তার। এর আগে 2-1 বার গন্ধটা ঠাড়ে ঠোড়ে তার মস্তিষ্ক ছুঁয়ে ছুঁয়ে গেছে, কিন্তু সে সময় তার ঝাঁজ এমন প্রবল মনে হয়নি। আজ যেন বেশ তীব্রই। এগোতে গিয়ে কেমন যেন থমকে দাঁড়ালো মৃত্তিকা। এমন বিজাতীয় গন্ধ এ বাড়িতে পাওয়ার তো কথা নয়। হয়তো গন্ধটা চুরুটের নয়, হয়তো অন্য কোনো পোড়া গন্ধ হতে পারে। সে ব্যাপারে বেশি ধ্যান না দিয়ে মৃত্তিকা আপাতত তার সবে শুরু করা ছবিটা শেষ করে ফেলাই জরুরি বলে মনে করল। মাস 2-এর মধ্যে অন্তত গোটা 10 ছবি তার আঁকার কথা। একজন শৌখিন এনআরআই এদেশে এসে শিমুলতলার পাহাড়ি এলাকায় একটি বাংলো বাড়ি তৈরি করেছেন।
তার ইন্টেরিয়র ডেকোরেশনের কাজও প্রায় শেষ। তিনি তরুণ প্রজন্মের এই উঠতি শিল্পী মৃত্তিকাকে বরাত দিয়েছেন কিছু অয়েল পেন্টিংয়ের, যেগুলি শিমুলতলার সেই নির্জন বাংলোটির এঘরে ও ঘরে টাঙাবেন। একটাই শর্ত, ছবিগুলো হবে বাংলোর নির্জন রোমাঞ্চকর পরিবেশের সঙ্গে বেশ মানানসই, একটু রহস্যের ছোঁয়াও যেন থাকে। রাতের ডিনার সেরে সবে মৃত্তিকা আঁকতে শুরু করেছিল ছবিটা। রবার্টকে বলেও ছিল, তুমি বিছানায় শুয়ে পড়ো, আমার শুতে রাত হবে। রবার্ট অবশ্য খুবই লিবারাল, কোনো কিছুতে আপত্তি করে না। তবে ছবিগুলো শেষ করতে পারলে মৃত্তিকা যে অঙ্কের পারিশ্রমিক পাবে তা তার 24 বছরের জীবনে একটা মস্ত ব্রেক। রবার্টের কাছে প্রমাণ করাও যাবে তার সঙ্গিনী এই বাঙালি কন্যাটি নিতান্ত অবহেলার বস্তু নয়। রবার্ট অবশ্য তাকে অবহেলা করেনি, এখনো পর্যন্ত করেনি, বরং তার ছবি আঁকার ধারাবাহিক ব্যস্ততা দেখে গোঁফদারির জঙ্গল থেকে হাসি উপচিয়ে বলে, What's the use of so much work, Mritzi? I'm rich enough. ঘোর অন্ধকারে এহেন ভাবনার মুহূর্তে শব্দটা আরো একবার ছুঁয়ে যেতেই ভুরু দুটোয় কোঁচ পড়ল মৃত্তিকার। আশ্চর্য, কিসের গন্ধ এটা? আর আর শুধু কি অদ্ভুত গন্ধটা? এই বিশাল বাড়ির অনেক কিছুই তো বিপুল রহস্যে মোড়া। একদা হলুদ বর্ণ, এখন বিবর্ণ, পলেস্তারা ঘষে গেছে। সাহেবী ধাঁচের বিশাল দোতলা বাড়িটায় যেদিন পাকাবাকি থাকতে এসেছিল মৃত্তিকা, তার শরীরে কোথাও যেন ছুঁয়ে যাচ্ছিল একটা চোরা রহস্যের আবহ। ছোটখাটো রাজপ্রাসাদের মতোই দেখতে, ওপর নিচ মিলিয়ে 16-18 খানা ঘর, সব ঘরই পেল্লাই মাপের। এত বড় বাড়ির দোতলার বাসিন্দা বলতে তারা মাত্র দুজন, সে আর রবার্ট। নিচের তলায় অবশ্য দারোয়ান, চাকর, বাবুর্চিরা থাকে। দিনের বেলা তাদের কথাবার্তা, চলাফেরা, চকিত হাঁক ডাকে তবু একটা প্রাণ থাকে বাড়িটার। কিন্তু সন্ধ্যের কিছুটা পরে তাদের নিত্যনৈমিত্তিক কাজ সারা হলে সবাই সেঁধিয়ে যায় নিচের তলার যে যার ঘরে। তখন গোটা ওপরতলাটা শান্ত, স্তব্ধ, শুনশান। সেই রকমই এক শুনশান প্রহরে কিছুটা হাসতে হাসতেই সে একদিন জিজ্ঞাসা করেছিল রবার্টকে, এত বড় বাড়িতে তুমি এতদিন একা থাকতে ভয় করতো না? রবার্টের চুল যিশুর মতো লম্বা লম্বা, মুখময় দাড়ি গোঁফের রাশ, তার স্বপ্ন চোখ বিস্ফারিত করে হেসে উঠেছিল হো হো করে। ভয়? What ভয়? রবার্ট খাস কলকাতার এই সাহেবী পাড়ার বর্ন অ্যান্ড ব্রট আপ। তার 28 বছরের ক্যালকেশিয়ান জীবনে কিছু কিছু বাঙালিয়ানা রপ্ত হয়ে গেছে। বাংলাটা মোটামুটি বোঝে, তবে ভালো মতো বলতে পারে না এখনো। যদিও মৃত্তিকাকে বলেছে, তোমার সঙ্গে বছরখানেক ঘর করলে এসব শিখে নেব, ডোন্ট ওয়ারি। মৃত্তিকা অবশ্য বেশিরভাগ ইংরেজিতেই কথা বলে রবার্টের সঙ্গে, কখনো সখনো বাংলায়ও বলে। তার দীর্ঘ বাংলা বাক্যগুলি কান খাড়া করে কিছুটা বুঝে কিছুটা না বুঝে অবোধ বালকের মতো ঘাড় নাড়তে থাকে রবার্ট। তখন একরাশ কৌতুকে কৌতূহল উপচে পড়ে মৃত্তিকার মুখে। রবার্টের সব ব্যাপারটাই অবশ্য এখনো তার ভারী মজার মনে হয়। বস্তুত একটা আস্ত বিদেশি যুবকের সঙ্গে ঘর করার কথা সে 3-4 মাস আগে স্বপ্নেও ভাবতে পারেনি। এখনো তার কাছে সমস্ত ব্যাপারটা ভারী অবিশ্বাস্য মনে হয়, চমকপ্রদও মনে হয়। মাত্র 4 মাস আগে রবার্টের সঙ্গে তার আলাপ
একাডেমি অফ ফাইন আর্টসের সাউথ গ্যালারির এক প্রদর্শনীতে। মৃত্তিকারই গোটাকুড়ি ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছিল কন্টেম্পোরারি আর্টিস্টস নামে একটি টকবগে সংস্থা, যেখানে রবার্ট নিতান্তই বোকা বোকা মুখ করে এ দেয়ালে ও দেয়ালে ঘুরে ঘুরে দেখছিল মৃত্তিকার ইনফিনিটি সিরিজের নতুন ছবিগুলো। আর মাঝে মধ্যে তার গোঁফদারির সুন্দরবন থেকে বিড়বিড় শব্দ বেরোচ্ছিল, ফাইন ফাইন, বিউটিফুল। তখন অবশ্য একটু মাথা ঘামায়নি মৃত্তিকা। এরকম ফ্লোটিং সমজদার কতই তো আসে রোজ রোজ। কিন্তু হঠাৎ বিদেশিটি কড়কড়ে ২৫০০ টাকায় তার মাঝারি সাইজের একটি ছবি কিনতেই টনক নড়ল তার। খোঁজ খবর নিয়ে বৃত্তান্ত জানল তা ভারী অদ্ভুত, কেননা রবার্ট নাকি সাধারণত অ্যান্টিক কেনারই পক্ষপাতী। হঠাৎ এই ছবিটার ভেতর সে খুঁজে পেয়েছে পৃথিবীর সেই আদিম যুগ, যখন মানুষ গুহায় বাস করত, জীবন ধারণ করত ফলমূল কিংবা পশু পাখির ঝলসানো মাংস তাড়িয়ে তাড়িয়ে খেয়ে। তারপর কিছুদিনের খেজুরে কথাবার্তা আলাপচারিতার পর রবার্টের সঙ্গে এই লিভ টুগেদারের সাহসী সিদ্ধান্ত নিতে ৩ মাসও লাগেনি মৃত্তিকার। যদিও তার এহেন গাজুয়ারি কার্যকলাপে ইতিমধ্যে ভূমিকম্প বয়ে গেছে তাদের একান্নবর্তী পরিবারে, তত রক্ষণশীল নয় এমন শিক্ষিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের ভেতরেও সেই ভূমিকম্পের কিছু সূক্ষ্মাতি সূক্ষ্ম অংশ মৃত্তিকার শরীরেও চারিয়ে না যায়নি তা নয়, কিন্তু ততক্ষণে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে রবার্ট জনিত এক মাধ্যাকর্ষণ টান। কিন্তু রবার্ট সম্পর্কিত কারণে যতটা রহস্য ঘনীভূত হয়েছিল তার ভেতর শরীরে, এখন এই সাবেকি সাহেবি প্যাটার্নের অট্টালিকাটি তার দ্বিতীয় কৌতূহলের কারণ। এ তল্লাটের সবকটা বাড়ি বেশ পুরনো। সেকালের ইংরেজি সিনেমায় সাবেক লন্ডনের শহরগুলিতে যে ধরনের দোতলা বাংলো বাড়িগুলো দেখা যায়, ঠিক তেমনই এই সব বাড়ি। অনেকটা জায়গা নিয়ে তৈরি, চারপাশে উঁচু পাঁচিল, ভেতরে গুল্মলতা ঝোপঝাড়ে ভর্তি, দু একটা বকুল ছাতিম কিংবা কাঠটগরের মতো বড় গাছও, অথবা বৃদ্ধ পাম গাছের সারি। অনেকগুলো বাড়ি অর্ধ শতবর্ষ অতিক্রম করেছে, কোনোটা আরও পুরনো। যেমন রবার্টদের ঠিক সামনের বাড়িটাই হাড়গোড় বেরিয়ে আপাতত মহেঞ্জোদারো। এই তল্লাটে শুধু এই একটিই বাড়ি ঝকঝকে নতুন, মাল্টি স্টোরেড। সেটা এ বাড়ির উত্তর দিকে। রবার্ট জানিয়েছে ওখানে একটা মস্ত বড় পুকুর ছিল। সেটা বুঝিয়েই এখন আকাশচুম্বিটা উঠে এসেছে হু হু করে, অসীম উচ্চাকাঙ্ক্ষা নিয়ে। রবার্টের বাড়ির মতো গেটটাতেও যা এখনো খোদিত আছে অস্পষ্ট অক্ষরে, এস্টাবলিশড ইন 1838। অন্তত আধ বিঘে জমির ওপর তৈরি প্যালেস প্রতিম বাড়িটার চারপাশেও বড় ঝোপঝাড়, কত যে গুল্মলতা। এত বড় বাড়িতে প্রথম প্রথম তার বেশ গা ছমছমে লাগলেও মাস দুয়েক কেটে গেল রবার্টকে বুঝতেই। রবার্ট অবশ্য ছিমছাম রুচিসম্মত যুবক। তার জীবনযাপন সাধারণ, বাঙালি খানা খেতেও অভ্যস্ত। শুধু একমাত্র হবি অ্যান্টিক কালেকশন। এত বড় বাড়িটার এ ঘরে ও ঘরে, বারান্দায়, সিঁড়ির মুখে, দেওয়ালে অজস্র সব পুরনো মূর্তি, ইতিহাস ছুঁয়ে থাকা দেওয়াল চিত্র, প্রাচীন ঐতিহ্যের কারুকাজ করা পালঙ্ক, ড্রেসিং টেবিল, আলমারি, ছাইদান, আরও টুকিটাকি অপার বিস্ময়। কিন্তু এত সব অ্যান্টিকের সঙ্গে আরও যে কৌতূহলটি মৃত্তিকাকে জারিত করে, তা হলো এ বাড়ির কিছু অলৌকিকতা। হয়তো কোনোদিন মেঘলা দুপুরে বেডরুমে ছড়িয়ে ছিটিয়ে একা শুয়ে আছে, হঠাৎ মনে হয় দুপায়ে শব্দ তুলে কেউ যেন ধূপধাপ হেঁটে গেল বারান্দা দিয়ে। যখন কিচেনে ব্যস্ত থাকে তার টুকটাক অজস্র কাজে,
মনে হয় খুটখুট শব্দ হচ্ছে ড্রেসিং রুমের কোথাও, অথবা ড্রেসিং রুমে হয়তো জমিয়ে কফি খাচ্ছে রবার্টের সঙ্গে, তখন কেউ যেন কিচেনে সরিয়ে সরিয়ে রাখছে ভর্তি বয়ামগুলো। তবে তার চেয়েও যে অস্বস্তিকর ব্যাপার আপাতত সবচেয়ে শিরোপীড়ার কারণ, তা হলো যখন তার ক্যানভাসের সামনে দাঁড়িয়ে তুলি হাতে ব্যস্ত থাকে কোনো নতুন ছবি আঁকায়, তখন হঠাৎ কোথা থেকে যেন ভেসে আসে চুরুটের গন্ধ। গন্ধটা যেন আজকাল প্রায়ই পাচ্ছে সে, বেশ তীব্র আর কড়া ঝাঁঝের। তবে তার সঙ্গে একটা অদ্ভুত মিষ্টি গন্ধ ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, ফলে গন্ধটায় যেন বেশ রোমান্টিক একটা আমেজ আছে। চুরুটের এহেন গন্ধ খুব একটা খারাপ লাগে না। আসলে চুরুট মুখে দেওয়া পুরুষদের এমনিতেই দারুণ ব্যক্তিত্বময় বলে মনে হয় তার ওপর চুরুটে যদি এমন মিষ্টি গন্ধ থাকে, তাহলে তো সেই পুরুষটির রুচিবোধ নিশ্চিত তারিফ করার মতোই। গন্ধটা প্রথম যেদিন এ বাড়িতে এসে পেয়েছিল, বেশ অবাক হয়ে বড় বড় চোখ করে জিজ্ঞাসা করেছিল রবার্টকে, তুমি চুরুট খাচ্ছিলে নাকি? রবার্ট তার যিশুর মতো লম্বা ঝাঁকড়া লালচে চুল ঝাঁকিয়ে বলেছিল, নাও। মৃত্তিকা অবশ্য জানতই যে রবার্ট চুরুট খায় না, সিগারেটও কদাচিৎ। বস্তুত পুরনো ঐতিহ্য কেনা ছাড়া তার যে তেমন কোনো নেশাই নেই, এমন একটা তথ্য আবিষ্কার করেছে মৃত্তিকা। সকালে উঠে কফির কাপ এগিয়ে দিলে বেশ জম্পেশ করে চুমুক দেবে, তাতে না দিলেও বলবে না কফি কই। একদিন বিস্মিত হয়ে মৃত্তিকা বলেও ছিল, এই অ্যান্টিক বাড়িটায় আমাকে তুমি কি মনে করে নিয়ে এলে বলো তো? রবার্ট নির্দ্বিধায় উত্তর দিয়েছিল, তোমার মধ্যে একটা প্রাচীন বাঙালি আনা আছে, যা আমার অ্যান্টিক কালেকশনের পাশাপাশি ভারী মানাবে বলে মনে হয়েছিল। রিয়েলি? ঝকঝকে হাসিতে চলকে উঠে মৃত্তিকা অবাক হয়েছিল কম নয়। একটু থিতু হতে এও ভেবেছিল সে ইংলিশ মিডিয়ামের ছাত্রী হলেও মুখে তুখোড় ইংরেজি আর কখনো পরনের জিন্স সত্ত্বেও সত্যি তথাকথিত আধুনিকতা তাকে তেমন স্পর্শ করতে পারেনি। হয়তো উত্তর কলকাতার এক একান্নবর্তী পরিবারের পুরোপুরি বাঙালি ঘরানায় বড় হয়ে উঠে সে এখনো মনে প্রাণে বাঙালি। সাহেব বরের সঙ্গে ঘর করতে এসেও শাড়ি পরে বাড়িতে। যাই হোক, রবার্ট চুরুট খায় না, আশেপাশের বাড়িগুলো ঢের দূরে দূরে। তাহলে এ বাড়িতে চুরুটের গন্ধ আসে কোত্থেকে? ভেবে ভেবে হাল্লা হয়ে গেল মৃত্তিকা। রবার্টকে এ বাড়ির এত সব অলৌকিকতার কাহিনী শোনালে বেমালুম উড়িয়ে দিয়ে হেসে বলে, এ বোধ হয় তোমার এক ধরনের হ্যালিউসিনেশনও বলতে পারো। তবে কেউ যদি থেকেও থাকে তো থাকুক না, তোমার তো কোনো ক্ষতি করছে না। মনে করো ফ্রেন্ড। সেই অদৃশ্য বন্ধুর কথা ভেবে ভারী আশ্চর্য হয়ে রবার্টের দিকে তাকিয়ে থাকে মৃত্তিকা। রবার্টের কথাগুলো যেন কেমন কেমন। এক মুখ দাড়ি গোঁফ আর লালচে চুলের এই বোহেমিয়ান যুবকও যেন সেই মুহূর্তে মৃত্তিকার একদম অচেনা। রবার্টের বাবা ইংরেজ ছিলেন, মা অ্যাংলো ইন্ডিয়ান। চাকরিতে রিটায়ারমেন্টের পর তার বাবা মা এদেশ ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমালেও পিতৃপুরুষের তৈরি এই বিশাল দোতলা বাড়িটিতে সে রয়ে গেছে, হয়তো বাড়িটির অ্যান্টিক হয়ে ওঠার কারণেই। রবার্ট একদিন গল্পে গল্পে এও শুনিয়েছে যে তাদের বাড়ির সামনে যে মহেঞ্জোদারো প্রতিম হাড়গোড় বেরোনো দোতলা বাড়িটা এখন প্রায় নিঃসঙ্গ শুনশান, সেটা কোনো এক আর্মেনীয় পরিবারের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলে জাপানি বোমারু বিমানের আক্রমণের আতঙ্কে তারা বাড়িটা ছেড়ে সপরিবারে পালিয়ে গিয়েছিল কোথাও, আর ফিরে আসেনি। তবে তাদের কোনো এক উত্তরাধিকারী
বহুকাল পরে দখল নিতে এসেও চলে গিয়েছিল কোনো এক অজ্ঞাত কারণে। কারণটা রবার্ট বলতে পারেনি অবশ্য। যাই হোক, পুরনো আমলের ইতিহাস থেকে উঠে আসা এই বিদেশি ধাঁচের বাড়িতে বসবাস করাটা ক্রমে যেন মৃত্তিকার কাছে হয়ে উঠল যেমন রোমাঞ্চকর তেমনই অস্বস্তিকর। মস্ত বাড়িটার দোতলায় পশ্চিমের বিশাল বারান্দা সংলগ্ন পরপর গোটা 6 ঘর। তারই কোনোটা ড্রয়িং, কোনোটা বেডরুম, কোনোটা ডাইনিং, কোনোটা কিচেনে রূপান্তরিত করে একেবারে সব শেষে উত্তরের পেল্লাই ঘরখানা তার বিশাল স্টুডিও করে দিয়েছে রবার্ট। সেখানে ক্যানভাসের সামনে ঘন্টার পর ঘন্টা নিরুপদ্রব দাঁড়িয়ে দুখানা প্রমাণ সাইজের অয়েল পেন্টিং একে একে এঁকে ফেলার পর আজ সেই চুরুটের গন্ধটা যেন বেশ গাঢ় হয়ে ঘিরে ফেলল মৃত্তিকাকে। অন্ধকার একটু থিতু হতেই ঘরের দেওয়াল ঠাহর করে এগোবার সময় সে এও খেয়াল করল গন্ধটাও চলেছে তার সঙ্গে। কিন্তু দরজা পেরিয়ে বারান্দায় পা দেওয়ার আগেই হঠাৎ তার শাড়ির আঁচলটা যেন বেঁধে গেল। নিশ্চয়ই দরজার ল্যাচকিতে বেঁধেছে আঁচল। এই ভেবে ছাড়াতে গিয়ে দেখল কোথায় ল্যাচকি। কেউ যেন ইচ্ছে করে টেনে ধরেছিল তার আঁচল। সে ফিরতেই ছেড়ে দিয়ে লুকিয়ে পড়েছে কোনো চোরা অন্ধকারে। বুকের ভেতরটা ছাঁত করে উঠল মৃত্তিকার। বুঝে উঠতে পারল না অন্ধকারের সুযোগে কেউ ঢুকে পড়ল কিনা বাড়ির ভেতর। উপরে তো আপাতত সে ছাড়া আর কেউই জেগে নেই। রবার্ট এতক্ষণে নরম বিছানায় অবাধ ঘুমের কবলে, নিচের বাসিন্দারাও তথই বচ। তাহলে দ্রুত বারান্দা পেরিয়ে হাতড়ে হাতড়ে কিচেনে ঢুকে আশ্চর্য দক্ষতায় খুঁজে বার করলো মোমবাতি আর দেশলাই। মোমবাতিটা জ্বালতেই এতক্ষণের হারানো সাহস আবার ফিরে পেল। একবার ভাবল রবার্টকে ঘুম থেকে ডাকবে কি ডাকবে না। পরক্ষণে মনে হলো না, থাক, সারাদিনে ব্যবসার কাজে খুবই ধকল যায় তার ওপর। স্টুডিও ঘরটিতে দ্রুত ফিরে এসে ক্যানভাসের সামনে টেবিলের ওপর জুতজাত করে বসালো মোমবাতিটা। ক্যানভাসের শরীরে আলো একটু কম পড়েছে বটে, কিন্তু আঙ্গুলের ডগায় তুলি উদ্যত করে সে এও অনুভব করল যে ছবিটার আদ্যান্তে বেশ রহস্যময়তা ফুটে উঠেছে। এমন আলো আঁধারি পরিবেশ রহস্য বাড়াতে সাহায্যই করবে নিশ্চয়। কিছুটা দম নিয়ে হাতের তুলিতে রং মাখিয়ে যে মুহূর্তে মৃত্তিকা ঝুঁকে পড়তে যাবে ক্যানভাসের ওপর, অমনি কি আশ্চর্য, টপ করে নিভে গেল মোমবাতিটা। সে অবাক হলো, কারণ কোথায় তো কই তেমন হাওয়া নেই। বাইরে বৃষ্টি হচ্ছে বটে, কিন্তু আপাতত সে বৃষ্টি একটুও দামাল নয়। বিরক্ত হয়ে আবারও দেশলাই চালালো সে। মোমবাতির শিখাটা উস্কে উঠতেই আঁকতে শুরু করবে, সেই মুহূর্তে মোমবাতিটা ফস করে নিভে গেল আগের মতোই। ভুরুতে মস্ত কোঁচ ফেলে মৃত্তিকার মনে হলো হাওয়া নয়, কেউ যেন নিভিয়ে দিল মোমবাতিটা। চারপাশের থই থই চুরুটের সেই অদ্ভুত গন্ধ। ঘোর অন্ধকারে বাইরের একটানা বৃষ্টির ধরা পতনের শব্দ শুনতে শুনতে কেন যেন এতক্ষণে বিপুল ভাবে কেঁপে উঠল মৃত্তিকার শরীর। চেঁচিয়ে উঠতে যাচ্ছিল, রবার্ট, রবার্ট, হেল্প মি! কিন্তু তার আগেই দপ করে আলো জ্বলে উঠতেই ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল তার। ওহ, কি সাংঘাতিক ঝামেলাতেই না পড়ে গিয়েছিল সে। স্বস্তির শ্বাস ফেলে রং তুলি নিয়ে ক্যানভাসের ওপর পুনর্বার মনঃসংযোগ করতেই বুঝল ছবি আঁকার ঘোরটাই যেন কেটে গেছে। কিছুক্ষণ আঁকিবুকি কেটে বিরক্ত হয়ে ফিরে গেল তার বিছানায়। কিন্তু সে রাতে তার চোখে ঘুমই এলো না। পরদিন সকালে ঘুম থেকে উঠে সমস্ত ঘটনাটাই তার মনে হলো একটা স্মৃতি। তাতে একটা
ক্ষীণ রহস্য শুধু মাখানো। একবার মনে হলো গভীর ঘুমন্ত রবার্ট কাল রাতে কিছুই জানেনি, শোনেনি, তাকে ব্যাপারটা জানানো দরকার। পর মুহূর্তে মনে হলো রবার্ট শুনলে হয়তো হো হো করে হেসে উঠবে, বলবে বাঙালি মেয়ে তো তাই এত ভীতু, আমি তো এই বাড়িতে একা একা এত বছর কাটিয়েছি। অতএব মনের খুঁতখুঁতুনিটা মনের কোল্ড স্টোরেজেই ঢুকিয়ে রেখে মৃত্তিকা যথারীতি সারাদিন তার টুকিটাকি পাঁচমেশালি কাজে ব্যস্ত থেকে তারই ফুরসতে কখনো ক্যানভাসে আত্মনিয়োগ করে কাটিয়ে দিল দিনটা। সন্ধ্যের পর একদম ফ্রি। আজও মনোনিবেশে ছবির অবয়বে প্রাণ সঞ্চার করতে যেতেই যথারীতি কালকের মতোই নিষ্প্রদীপ। আজ অবশ্য পুরনো ভুলটা আর করেনি। হাতের কাছে গোছানোই ছিল মোমবাতি দেশলাই, চট করে চেড়ে ফেলল দ্রুত ও দক্ষ হাতে। কিন্তু মোমবাতিটা টেবিলে ন্যস্ত করার মুহূর্তেই কে যেন নিভিয়ে দিল এক ফুঁয়ে। মৃত্তিকা বিস্মিত হলো, শরীরটাও ছমছম করে উঠল তৎক্ষণাৎ। মনে হলো কাছেই কারোর যেন নিঃশ্বাস পড়ল ফস করে। এবার একটু ভয় পেয়েই মোমবাতিটা দ্রুত জ্বালিয়ে নিল আবার, কিন্তু তাকে অবাক করে দিয়ে মোমবাতিটা নিভিয়ে দিল কেউ। এক রাশ গা ছমছমে আবহের মধ্যে বিরক্তি প্রকাশ করে সে বলে উঠল, ডিস্টার্বিং। তার ক্ষোভে এক রাশ জল ঢেলে কেউ যেন হেসে উঠল তার আশেপাশে কোথাও। হাসি প্রায় ফিসফিসানির মতোই। পরক্ষণে মৃত্তিকা যেন শুনল কেউ হিস হিস করে বলছে, I like to deserve you. মৃত্তিকা ঘোর অন্ধকারের ভেতর একবার চোখ চালিয়ে দেখার চেষ্টা করল সত্যি কোথাও কেউ দাঁড়িয়ে আছে কিনা। না দেখতে পেয়ে নিজের মনেই বিড়বিড় করল, But why? তক্ষুনি ফিস ফিস করে কেউ যেন বলল, Because you are so beautiful. মৃত্তিকার শরীর থরথর করে কেঁপে উঠল এক লহমা। মিশ অন্ধকারের পটভূমিতে দাঁড়িয়ে একা কারোর সঙ্গে সে কথা বলছে, সেও উত্তর দিচ্ছে মৃত্তিকার সংলাপের। সমস্তটা তার কাছে অদ্ভুত, অবিশ্বাস্য। তবু ইউ আর সো বিউটিফুল সংলাপটি শুনে সে ভারী আশ্চর্য হলো। সুন্দরী শুনলে সব মেয়ে যেরকম খুশি হয়, একটা বিজাতীয় ঘোর ক্রমশ মৃত্তিকাকে ঘিরে ধরছে তখন। কি করবে সে? এই অলৌকিকতা থেকে তার পরিত্রাণ কি? এমন ভাবতে ভাবতে দপ করে আলো জ্বেলে ওঠা সে একটা স্বস্তির শ্বাস ফেলে নিজের মনে উচ্চারণ করল, বাঁচা গেল। বলবে না করেও শেষমেশ দুদিনের এই অলৌকিক ঘটনা প্রবাহ রবার্টের কাছে বলেই ফেলল মৃত্তিকা। রবার্ট আগের মতোই হেসে বলল, All bogus. না না, সত্যি বলছি, সারাক্ষণ কেউ এই বাড়িতে ঘুরছে ফিরছে মনে হয়। Then ignore him. বলল বটে রবার্ট, কিন্তু মৃত্তিকা কিছুতেই এই অদ্ভুত ব্যাপারটা ঝেড়ে ফেলতে পারল না গা থেকে। সেদিন রবার্ট দুপুরে বেরিয়ে গেছে তার কাজে। সে একা ড্রয়িংয়ে বসেছে। হঠাৎ কে যেন তার গায়ে গভীর নিঃশ্বাস ফেলল একটা। চমকে উঠে এদিক ওদিক ফিরে ভুল বুঝতে পারলেও চুরুটের গন্ধটা কিন্তু উড়িয়ে দিতে পারল না। কি আশ্চর্য, কে চুরুট খাচ্ছে, কোথায়? কিন্তু দিনের বেলায় তবু একরকম। ঘাড়ের ওপর গরম নিঃশ্বাসের স্পর্শও তবু ফোঁ দিয়ে উড়িয়ে দিতে পারে। কিন্তু যত রাত হয় ততই একটা বিদঘুটে ভয় সারাক্ষণ জড়িয়ে জড়িয়ে উঠতে থাকে তার শরীর বেয়ে। বিশেষ করে কাল রাতের সেই বিচিত্র সংলাপ। মৃত্তিকা অবশেষে খুব চেষ্টা করতে লাগলো যাতে দিনের বেলায় বেলা শেষ হওয়ার আগেই যতটা পারে তার ছবি আঁকার কাজ শেষ করে ফেলে।
তবু কয়েকদিন একটানা স্থির পর্যবেক্ষণে সে আশ্চর্য হয়ে খেয়াল করল, যতক্ষণ সে ঘাড় গুঁজে আঁকছে কেউ যেন তার আচরণ, নড়াচড়া সারাক্ষণ লক্ষ্য করে চলেছে অলক্ষ্যে দাঁড়িয়ে, কখনো দূর থেকে, কখনো কাছে এসে, কখনো মনে হচ্ছে তার পিছনে দাঁড়িয়ে আছে আর ঘাড়ের ওপর দিয়ে উঁকি মেরে পরখ করছে তার আঁকাঝোঁকার কাজ। শরীর ছমছম করে উঠছে, তার শিউরে উঠছে গা। তবু উপায় নেই বলেই ঘন্টার পর ঘন্টা একাগ্র পরিশ্রমে, একনিষ্ঠ সাধনায় তাকে এঁকে যেতে হচ্ছে একটার পর একটা ছবি। এর পরের কয়েকদিন এক রত্তিও লোডশেডিং না হওয়াতে কিছুটা স্বস্তি অনুভব করল মৃত্তিকা। ছবি আঁকার কাজটা কিছুটা এগিয়েও ফেলল কদিনে। তবু সারাটা দিন, গভীর রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত সেই অলীক অপার্থিব ঘোরটা যেন লেগেই রইল তার শরীরে। সেদিন সকালে ঘুম থেকে উঠে রবার্ট কফি কফি বলে 2-3 বার তাগিদ দিতেই মৃত্তিকা দ্রুত চিকেনে গিয়ে 2 কাপ কফি বানিয়ে ফেলল চোখের নিমেষে। প্লেট বার করলো কাবার্ড খুলে। ফিরে এসে অবাক বিস্ময়ে লক্ষ্য করল গ্যাসের স্ল্যাবের ওপর মাত্র একটাই কাপ। অপর কাপটি এলোপাথারি খুঁজতে খুঁজতে হাল্লা হয়ে গিয়ে অবশেষে ভাবতে বসল, তাহলে কি সে 1 কাপ কফি বানিয়েছে ভুল করে? এটা কি তার শিল্পী সম্মত অন্যমনস্কতা, নাকি সে একটু ভুলো মনা বলেই? ওদিকে রবার্ট 4র্থবার তাগিদ দিতেই মৃত্তিকা দ্রুত রবার্টের কাপটা নিয়ে এলো ড্রয়িংয়ে। সেখানে সে খালি গায়ে শর্টস পরে বসে আছে, ঘুম ভাঙা চোখে। মৃত্তিকার হাতে 1 কাপ কফি দেখে তার চোখে বিস্ময়। তুমি কফি খাবে না? খাবো, তুমি শুরু করো, আমি আসছি। চোখের পলকে মৃত্তিকা কিচেনে ফিরে এসে 2য় কাপ কফি বানাতে গিয়ে স্তম্ভিত হয়ে দেখল, যে কাপটি একটু আগেই তার চোখে পড়েনি সেটি বহাল তবিয়তে স্ল্যাবের ওপর অপেক্ষমান, কিন্তু খালি। মৃত্তিকার চোখ যেন বিশ্বাসই করতে পারছিল না ঘটনাটা। আবার গ্যাস জ্বালিয়ে কফি তৈরি করতে করতে হঠাৎ কে যেন তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলল। পরক্ষণে ফিস ফিস করে বলল, It was mine. আমি খেয়ে নিয়েছি। মৃত্তিকা নিমেষে ঘুরে দেখতে চাইল সত্যিই তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে কিনা। না, কেউ নেই। বিরক্তিতে বিড়বিড় করল, ডিস্টার্বিং। তার মন্তব্যে কোথাও কেউ যেন হেসে উঠল, প্রায় ফিসফিসানির মতো। কৌতুকের স্বরে বলল, I like to disturb you. কফি সংক্রান্ত এপিসোডটি 1 সপ্তাহের মধ্যে 3 ঘটে যাওয়ার পর মৃত্তিকা একদিন শুনল, এবার জন্য এক কাপ করে বানাও না রোজ। সমস্ত ব্যাপারটা চরম অবিশ্বাস্য হলেও মৃত্তিকা অতঃপর তার অনিচ্ছা সত্ত্বেও 3 কাপ করে কফি তৈরি করতে শুরু করল। 1 কাপ কফি স্ল্যাবের ওপর জিরোতে দিয়ে অন্য 2 কাপ নিয়ে যেত ড্রয়িংয়ে। ফিরে এসে দেখত 3য় কাপটি খালি। ঘটনাটা একই সঙ্গে বিস্ময়ের, অবিশ্বাসের, সেই সঙ্গে ভারী কৌতুকের মনে হলো মৃত্তিকার। কদিন এমন অদ্ভুত টানাপোড়েনে তার ছবি আঁকার কাজটা পিছিয়ে পড়তে লাগলো ক্রমশ। ফলে আবারও গভীর রাত জেগে ছবি আঁকতে শুরু করতে হলো। আঁকতে আঁকতে একদিন ঠিক রাত 12টার সময় তপ করে আলো নিভে গেল গোটা সাহেব পাড়ায়। ঠিক এরকমই একটা আশঙ্কা করছিল আনমনে। তৎক্ষণাৎ তার তুলি ধরা আঙ্গুলগুলো আচমকা কেঁপে উঠতে ছবিটির একটা অংশ থেবড়ে গেল বিশ্রীভাবে। কেউ যেন তার গা ঘেঁষে দাঁড়িয়েছিল এতক্ষণ, কৌতুক মুখে তাকিয়ে দেখছিল তার তন্ময় হয়ে ছবি আঁকা। আলো নিভে যেতে, ছবি নষ্ট হয়ে যেতে
হেসে বলে উঠল, That's right. যেন বেশ হয়েছে বলে হেসে উঠল কোনো খুনসুটে যুবক। খুব রাগ হয়ে গেল মৃত্তিকার। দেশলাই খুঁজছিল মোমবাতি জ্বালবে বলে। অন্ধকারে টাল খেতে খেতে কাঁপা গলায় জিজ্ঞাসা করল, বাট হু আর ইউ? ফিস ফিস কণ্ঠে কেউ জবাব দিল, সে তুমি চিনবে না। কেন এরকম করছো আমার সঙ্গে? উত্তরে সেই কণ্ঠস্বর খুব খুব করে হেসে অদ্ভুত ভঙ্গিতে বলল, আমার ইচ্ছে খুব ভালো লাগছে তোমাকে রাগাতে। রাগালে তোমাকে ভারী সুন্দর দেখায়। মৃত্তিকা ভুরু কোঁচকাল, অবাক হলো। একটা আশ্চর্য শিরশিরানি বয়ে গেল তার সমস্ত শরীরে। অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছিল মোমবাতিটা। টেবিলের কোণে যেখানে রাখা ছিল সেটা এই মুহূর্তে সেখানে নেই। কোথায় গেল, কোথায় রাখলো? গোটা টেবিলে খুঁজতে খুঁজতে যখন জেরবার হচ্ছে, সে সময় হঠাৎ কোত্থেকে মেঝের ওপর এসে গড়িয়ে পড়ল মোমবাতিটা। সঙ্গে সঙ্গে ফিস ফিস কণ্ঠস্বর শুনতে পেল, কেমন শব্দ করেছি বলো দেখি। রাবিশ। মৃত্তিকা ধমকে উঠল। দেশলাইটা জেলে দেখতে চাইল মোমবাতিটার অবস্থান। সেদিকে দ্রুত এগিয়ে যেতেই মনে হলো তার আঁচল পেছন থেকে কেউ টেনে ধরেছে। পেছন ফিরতেই আঁচলটা আলগা হয়ে চলে এলো তার পিঠে, কিন্তু মোমবাতির কাছে পৌঁছবার আগেই আরো গড়িয়ে গেল মোমবাতি। সঙ্গে সঙ্গে কেউ হেসে উঠল অন্ধকারের ভেতর। মৃত্তিকা বিরক্ত হয়ে বলল, কেন এরকম করছো আমার সঙ্গে? সেই আশ্চর্য কণ্ঠস্বর আবার ফিস ফিস করল, Because you are so beautiful. মৃত্তিকা যে সুন্দরী সেটা তার বয়ঃসন্ধির দিন থেকেই সে শুনে আসছে এর ওর মুখে। আয়নায় নিজেকে দেখে যে বোঝে না তা নয়, তবু অশরীরী কণ্ঠস্বরে আরো একবার শুনে হঠাৎ হাসি পেয়ে গেল তার। এমন বিচিত্র অভিজ্ঞতা তার 24 বছরের জীবনে কখনো ঘটবে তা ভাবেইনি। অদ্ভুত অনুভূতিটুকু নিজের মধ্যে চালান করে দিয়ে বলল, কিন্তু তার জন্য আমাকে ছবি আঁকার কাজে ডিস্টার্ব করছো কেন? আর কদিনের মধ্যে আমাকে এতগুলো ছবি আঁকতেই হবে। এবার মৃত্তিকাকে স্তম্ভিত করে অস্পষ্ট কণ্ঠস্বর ভীষণ আবেগজড়িত গলায় বলল, Because I love you. I love you. মৃত্তিকা হালকা পলকা শরীরটা এক অদ্ভুত শিহরণে হু হু করে কেঁপে উঠল সহসা। 3 শব্দে ভালোবাসার এহেন প্রকাশ তার এতাবৎ জীবনে আরো বহু যুবকের কাছ থেকে উপহারের মতন পেয়েছে। একমাত্র রবার্টের কাছে ছাড়া ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে এক অশরীরী কণ্ঠে বহুবার শোনা কথাটা নতুন করে শুনে তার শরীর জুড়ে ঘনিয়ে এলো অসম্ভব জ্বর। সে স্তব্ধ হয়ে গেল, ভুলে গেল হাতের দেশলাই কাঠিটা জ্বালাতে। শুধু হিম কণ্ঠস্বরে বলল, তা কি করে হবে? উত্তরে কিছু বলার ছিল বোধহয় সেই কণ্ঠস্বরের, কিন্তু দপ করে আলো জ্বলে ওঠায় তখনকার মতো নিষ্কৃতি পেল মৃত্তিকা। কিন্তু না, পরবর্তী কদিন সেই অশরীরী ক্রমশ আরো দামাল হয়ে উঠল তাকে বিরক্ত করতে। দুপুরে স্নান টান করে চুল বেঁধে তাতে কাঁটা গুঁজে টুকিটাকি কাজ করতে ব্যস্ত সহসা কে যেন তার চুলের গোছা ফস করে খুলে ফেলল। মৃত্তিকা ব্যস্ত হয়ে চুল বাঁধতে গিয়ে দেখল কাঁটাটাই নেই। কাঁটা খুঁজতে খুঁজতে এ ঘর ও ঘর তোলপাড়, শেষে নতুন একটা কাঁটা খুঁজে তবে রেহাই। আর কি আশ্চর্য, কাঁটাটা কিনা পাওয়া গেল ওয়ার্ড্রবে ঝুলিয়ে রাখা রবার্টের টি শার্টের পকেটে। রবার্টই পরের দিন খেয়ে দিয়ে বেরোনোর সময় টি শার্টের পকেট থেকে বের করলো চোরাই মালটি। অবাক হয়ে বলল, আরে তুমি কি আসলে আমার পকেটটাকে ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেবেছো নাকি?
মৃত্তিকা এতদিনে অভিমানে ঠোঁট ফোলালো। আমি রাখতে যাব কেন? তবে কি আমিও রেখেছি? না, আরেকজন, এ বাড়ির আরেকজন যে বাসিন্দা থাকে সেই। রবার্ট মৃত্তিকার দিকে তাকালো কিরকম অচেনার চোখে। গায়ে মাখলো না কথাটা, বলল, ও তাই? হ্যাঁ। বলে গত কয়েকদিনের ঘটনা কিছুটা চেপে কিছুটা না চেপে গড়গড় করে বলে গেল মৃত্তিকা। শুনে রবার্ট খুব যে একটা আশ্চর্য হলো তা নয়, হেসে বলল, In any case, ignore him. কিন্তু ঘটনাটা আসলে কি? রবার্ট এগিয়ে এসে বলল, আমি কি করে জানবো? সে তো তোমাকে ডিস্টার্ব করে না, হাসেও না তোমার কাছে। হয়তো তোমাকে তোর ভালো লেগেছে। ভালো লাগার কথাটা কিন্তু মৃত্তিকা ঘুণাক্ষরেও বলেনি রবার্টকে, বলার কথাও নয়। তবু রবার্ট কি করে যে ঘটনাটা আঁচ করলো বুঝে উঠতে পারল না সে। কিন্তু বিষয়টা যেদিকে ক্রমশ মোড় নিচ্ছে তাতে কোনো ক্রমেই স্বস্তি বোধ করছে না মৃত্তিকা। সে তো আর রবার্টকে বলতে পারে না যে অদৃশ্য কণ্ঠস্বর কিভাবে রেইন করতে চাইছে তাকে, তার উপর সত্যিই বলছে তাকে ভালোবাসে। আর কি আশ্চর্য, ছবিগুলো যেন শেষ হতে চাইছে না কিছুতেই। নির্ধারিত দিনও যত এগিয়ে আসছে ততই চাপ বেড়ে চলেছে মৃত্তিকার ওপর। গভীর রাত পর্যন্ত জেগে রং আর তুলি নিয়ে সে ব্যস্ত হয়ে পড়েছে তার ক্যানভাসের ওপর। আর প্রতি মুহূর্তে এও অনুভব করছে তার পিছনে দাঁড়িয়ে কেউ যেন ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলতে ফেলতে ধারাবাহিকভাবে দেখে চলেছে তার আঁকা। কখনো এটা মনে হচ্ছে মৃত্তিকার তার তুলি আর যেন তার আঙ্গুলের বশে নেই, তুলিটা যেন কোনো অদৃশ্য আঙ্গুলের নির্দেশে যা খুশি এঁকে চলেছে ক্যানভাসের ওপর। বিরক্ত হয়ে একদিন আঁকা বন্ধ করে শুতে চলে গেল নিজের ঘরে। বারান্দায় কিছুটা অন্ধকার ছিল। টানা বারান্দা পার হবার সময় কেউ যেন ফিস ফিস করে বলল, ভালোই তো আঁকছিলে, লো করে দিলে কেন? মৃত্তিকা রেগে মেগে জবাব দিল, তোমার জন্যই তো। ইউ আর অ্যান আনকালচার্ড ডিস্টার্বিং এলিমেন্ট। ইস, আমাকে এরকম বললে? অস্পষ্ট কণ্ঠস্বর তৎক্ষণাৎ মিলিয়ে গেল হাওয়ায়। পরদিন সকালে যথারীতি 3 কাপ কফি করে 2 কাপ ড্রয়িংয়ে নিয়ে গেল তার আর রবার্টের জন্য। কফি শেষ করে ফিরে এসে দেখল, কি আশ্চর্য, আজ আর কফির কাপ ছোঁয়নি কেউ। দারুণ অবাক লাগছিল তার। কি একটা কৌতুক ঘনিয়ে উঠছিল তার ভেতর। কাল রাতে যে গালাগালটা দিয়েছিল বোধহয় তাতেই অভিমান হয়েছে তার। মনে হলো ঠিকই করেছে সে, তার সঙ্গে বাড়াবাড়ি করছিল কদিন ধরে। এবার নিশ্চিন্তে আঁকতে পারবে ছবিগুলো। পরপর কয়েকদিন সে নির্বিঘ্নে ক্যানভাসে মন দিতে পারল। দ্রুত এগোতেও পারছিল তার বিশাল কর্মযজ্ঞে। এখন আঁকার সময় তার মনে হয় না কেউ তার কাছাকাছি আছে, কিংবা নিঃশ্বাস ফেলছে তার ঘাড়ের ওপর, অথবা তার তুলি ধরা আঙ্গুল চালিয়ে নিয়ে যাচ্ছে কোনো অদৃশ্য শক্তি। বেশ খুশি খুশি লাগছিল মৃত্তিকার। কিন্তু হঠাৎ কেন কে জানে তার মনে হলো ছবি আঁকার মুহূর্তে সে যে একটা অদ্ভুত ঘোরের মধ্যে থাকতো, একটা অলৌকিক আগে থেকে ঘিরে থাকতো তার শরীর ও মন, তা যেন হঠাৎই অদৃশ্য। তাছাড়া কেউ একজন অলক্ষ্যে থেকে তার ছবি আঁকা দেখত, অনুসরণ করত তার নড়াচড়া তন্ময়তা। সেই চোরা নজরটি উধাও হয়ে যাওয়ায় ঠিক যেন মন বসাতে পারছে না ক্যানভাসে। অনুভূতিটা ভারী বিচিত্র বলে মনে হয় তার। কি আশ্চর্য, এরকম তো হওয়ার কথা নয়। প্রায় জোর করেই সেই অশরীরীর উপস্থিতির কথা ভুলে সে মনঃসংযোগ করতে চাইল তার কাজে, নিমগ্ন হতে চেষ্টা করল তার অভীষ্ট অনুভূতির ভেতর। কিন্তু কোথায় যেন একটা তাল কেটে গেছে। আর কি কারণে যেন তার খুব কষ্ট হতে লাগলো সেদিনকার অস্বাভাবিক খারাপ ব্যবহারের জন্য। পরদিনই রাতে
একটা বিশাল ক্যানভাসে সে দ্রুত তুলি বুলিয়ে চলেছে। আর কয়েক ঘন্টা কাজ করলেই শেষ করে ফেলতে পারবে ছবিটা। সে সময় হঠাৎ লোডশেডিং। চারিদিক অন্ধকারে ডুবে যেতেই সে আশা করেছিল নিশ্চয়ই অশরীরী আবার এসে খুনসুটি করতে শুরু করবে তার সঙ্গে, কিংবা দুষ্টু দুষ্টু কথা বলে টিজ করতে চাইবে। কিন্তু না, কোনো অঘটন ঘটল না তো। এই কদিন লোডশেডিং তেমন হয়নি বলে মোমবাতি দেশলাই কাছে রাখতে ভুলে গিয়েছিল বেমালুম। বিরক্ত হয়ে অন্ধকারে হাতড়াতে বারান্দায় বেরোতেই কার যেন দীর্ঘশ্বাসের শব্দ শুনল একটা। মৃত্তিকা দাঁড়িয়ে এদিক ওদিক তাকালো একবার। গাঢ় নিশ্ছিদ্র অন্ধকারে তখন বিশাল বাড়িটা ঝল হয়ে আছে, কোথাও কোনো শব্দ নেই। মৃত্তিকাও একটা দীর্ঘশ্বাস ফেলে এগোচ্ছে। হঠাৎ সেই ফিস ফিস কণ্ঠস্বর, আমি কিন্তু তোমাকে বিরক্ত করছি না। মৃত্তিকার শরীরে একটা হিম শিরানি কুলকুল করে বয়ে গেল তৎক্ষণাৎ। জোর করে হাসতে চাইল, থ্যাংক ইউ। এই বলে এগোতে যাচ্ছিল, হঠাৎ কি ভেবে থমকালো। তুমি কি রাগ করেছো? কার উপর রাগ করবো? ফিস ফিস কণ্ঠস্বর তৎক্ষণাৎ বলল, বিশ্ব সংসারে কেউ তো আমাকে ভালোবাসে না। কি ভেবে মৃত্তিকা আবার বলল, তুমি কি খুব দুঃখী? খুব। অস্পষ্ট কণ্ঠস্বরের সঙ্গে আবার একটা গভীর দীর্ঘশ্বাস। তুমিও তো আমাকে সেদিন। ও কিছু না, ফরগেট ইট। মৃত্তিকা বলতে বলতে এগোলো কিচেনের দিকে। সেদিন মোমবাতি জেলে ক্যানভাসে মনঃসংযোগ করতেই মৃত্তিকা আবার খেয়াল করল তার খুব গা ঘেঁষেই দাঁড়িয়ে আছে সে। তার আঁকা দেখছে, অনুসরণ করছে তার নড়াচড়া, কিন্তু একটুও বিরক্ত করছে না। তার এই অলক্ষ্যে উপস্থিতি বেশ পছন্দ করে ফেলল মৃত্তিকা। পরদিন সকালে যথারীতি কফির কাপ খালি। অর্থাৎ তিনি যে অভিমান করে এতদিন এড়িয়ে থাকছিলেন মৃত্তিকাকে, আপাতত শান্ত সুবোধ ক্রোধহীন। মৃত্তিকার বেশ মজাই লাগলো ঘটনাটা। সেদিন সন্ধেবেলা তার বাড়িতে ছোট্ট একটা পার্টির আয়োজন করেছিল সে। কন্টেম্পোরারি আর্টিস্ট নামে যে সংস্থাটির সঙ্গে সে জড়িত, তার অধিকাংশ তরুণ তরুণীরা অনেকদিন ধরেই আবদার করছিল, এই মৃত্যু, তোর ওই বিদেশি বন্ধুর সাথে একদিন আলাপ করিয়ে দে না রে। রবার্টো এই পার্টির আয়োজনে ভারী চমৎকৃত, পুলকিত। সারাদিন ছটফট করছে আর বলছে, করি তোমার বন্ধুরা কখন আসবে মৃত্যু? পার্টি মানেই তো কিছু আড্ডা, জমাটি পানভোজন। রবার্ট আবার আর্টিস্টদের সঙ্গে পরিচিত হতে ভারী আগ্রহী। বিকেল থেকেই লখনৌয়ের কাজ করা চমৎকার গেরুয়া রঙের একটা পাঞ্জাবি আর তার সঙ্গে ধপধপে সাদা চুস্ত পরে বারবার পায়চারি করছে তাদের বারান্দায়। রবার্ট নিয়মিত ড্রিঙ্ক করুক তা অবশ্যই পছন্দ করে না মৃত্তিকা, কিন্তু এদিন শিল্পী বন্ধুরা বাড়িতে এলে তারা যে বেলাগাম হতে চাইবে তা তো নিশ্চিতই। সেই সঙ্গে রবার্টও। তরুণ শিল্পী বন্ধুরা এসে অবশ্য মৃত্তিকার আঁকা ছবিগুলো দেখে বেশ হইচই বাঁধিয়ে দিল। ছবির ভেতর যে একটা অদ্ভুত রহস্যময়তা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, একটা আশ্চর্য অলৌকিকতা মিলমিশ হয়ে আছে ক্যানভাসে, তা নাকি মৃত্তিকার এ তাবৎ আঁকা কোনো ছবিতে দেখা যায়নি। সেদিনের ক্যানভাসের জায়গাটা ধেবড়ে গিয়েছিল। সেটা নাকি একটা ভুতুড়ে আবহাওয়া তৈরি করেছে ছবিটায়। শুধু তাই নয়, মৃত্তিকার তুলি নাকি আগের চেয়ে ঢের ঢের ম্যাচিওর। সন্ধে মস্ত ড্রয়িংটায় ছড়ানো ছিটানো সোফায় ঋত্বিক, পৃথ্বী, প্রিয়ঙ্বদা, রমিতা, রোহিত তুমুল আড্ডা জমিয়েছিল রবার্ট আর মৃত্তিকাকে ঘিরে। বস্তুত রবার্টই আজ ওদের কৌতূহলের প্রাণ কেন্দ্র। প্রিয়ঙ্বদা আর রমিতা বারবার রবার্টকে টিজ করে দেখছিল ইংরেজ তনয়টির সঙ্গে বসবাস করতে কিরকম লাগছে মৃত্তিকার। রবার্ট অবশ্য ভারী উপভোগ করছিল এক ঝাঁক তরুণ তরুণীর সান্নিধ্য আর হইচই। তার দাড়ি গোফের জঙ্গলের ভেতর থেকে ক্রমাগত বেরিয়ে আসছিল, বিউটিফুল, হাউ বিউটিফুল ইউ আর।
You all are very nice. প্রিয়ঙ্গদা এক সময় একান্তে মৃত্তিকাকে বলল, তোর কিন্তু ভারী সাহস মৃত্যু, ওরকম একটা ভুতুরে চেহারার বাড়িতে সাহেব বর নিয়ে বাস করছিস। ততক্ষণে পৃথ্বী ব্যস্ত হয়ে পড়েছে। কই মৃত্যু, গলা যে শুকিয়ে গেল, একটু ভেজাবার ব্যবস্থা করো। ওহ আই এম সো সরি, আর একটু অপেক্ষা করো, এক্ষুনি ব্যবস্থা করছি। মৃত্তিকা বহুদিন পর তার প্রিয় বন্ধুদের কাছে পেয়ে এত হইচইয়ের মধ্যে যেন ভুলেই গিয়েছিল যে সারাদিন ধরে এটা ওটা রান্না করে ভাজাভুজি করে আপ্যায়নের ব্যবস্থা করেছে তার বন্ধুদের। পৃথ্বীর তাড়া খেয়ে ততক্ষণে সে গেলাসে গেলাসে ঢেলে ফেলেছে সোনালি পানীয়, সেই সঙ্গে ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই, বাদাম, চানাচুর। অনতিবিলম্বে সবাই যার যার গ্লাস তুলে ধরল। চিয়ার্স। মৃত্তিকা বলল, কিন্তু তার ততক্ষণে নজরে পড়েছে 7 জনের 7টা গেলাসের দখল নেওয়ার পরও একটা গেলাস অতিরিক্ত। তাতে সোনালি পানীয় মালিকের অভাবে তাকিয়ে আছে হাঁ করে বাকি 7 জনের দিকে। ঋত্বিক চকাস করে তার গেলাসে একটা চুমুক দিয়ে বলল, But who is this 8th person, Vritti? রবার্ট হো হো করে হেসে উঠে বলল, Actually, Mirza loves me so much. সেই জন্যই আমার যাবে ক্লাস। পৃথ্বী ঘাড় ঝাঁকাতে ঝাঁকাতে বলল, নো, দ্যাটস মাইন। হইচই চেঁচামেচিতে সবাই এতই মশগুল যে কিছুক্ষণ পর মৃত্তিকা আবিষ্কার করল 8ম গ্লাসটি একদম নিঃশেষ। নিশ্চয়ই তাদের কেউ হট্টগোলের মধ্যে ওটা সাবার করে ফেলেছে, যদিও তাদের নিজেদের গ্লাস তখনও শেষ হয়নি। বুকের ভেতর সহসা কেন যেন ছাঁত করে উঠল মৃত্তিকার। সে সবার অলক্ষ্যে গেলাসটা ভর্তি করে দিল আবার। পাশে শূন্য গেলাস দেখে পাছে কেউ কোনো প্রশ্ন তোলে এই আশঙ্কায়, কিন্তু ততক্ষণে ডুইংয়ের নিভু নিভু আলোয় যেন ভোজবাজি ঘটে চলেছে। অন্যদের 1ম গ্লাসটি তখনও শেষ হয়নি, ইতিমধ্যে 8ম গ্লাসটি দ্বিতীয়বার শূন্য। মৃত্তিকার বুকের ভেতর একটা কাঁপ ধরছিল। সে কি করবে না করবে ভাবতে ভাবতে কেউ যেন আলো আধারী অস্পষ্ট পরিবেশে মৃত্তিকার কানে কানে বলল, Please, one bag more. মৃত্তিকা তখন থর থর করে কাঁপছে। এক মুহূর্ত মনে হলো তার গায়ে প্রায় গা ঠেকিয়ে আর একজন বসে আছে। নিঃশব্দে তাকে সম্মোহিত করে ফেলেছে ক্রমশ। 3-এর পর 4, 4-এর পর 5, পূর্ণ গেলাসটা দ্রুত শেষ হয়ে চলেছে সবার অলক্ষ্যে। মৃত্তিকার কপাল অবশ্য ভালো, কারণ কয়েক পেগ পেটে পড়তেই অনেকেই তখন টালমাটাল। 8ম গেলাসের ম্যাজিক কারো চোখে পড়েনি। অনেক রাতে সবাই খেয়ে দিয়ে রওনা দিতে হবে হাঁফ ছেড়ে বাঁচে সে। রবার্ট নিজেও তখন প্রায় বেহুঁশ। মৃত্তিকার বুকের ভেতর তখনও একটা হিম কাঁপ, কি এক শিরশিরানি তাকে সম্মোহিত করে রেখেছে অবশ নিথর করে। রবার্ট তখন গভীর নিদ্রায়, ঘুমের কোন অতল গহনে তলিয়ে গেছে চেতনা। মৃত্তিকা শোয়ার আয়োজন করার আগে একবার পরখ করে নেয় ঘরের দরজা সব ঠিকঠাক বন্ধ আছে কিনা। বারান্দায় বেরিয়েছে সবে, লাইটটা নিভিয়েছে, হঠাৎ আশেপাশে সেই অদৃশ্য কণ্ঠস্বর, Thank you, madam, for your hospitality. Not to be mentioned. বলে দ্রুত তার ঘরের দিকে ফিরে আসতে চাইছিল, কিন্তু কেউ যেন তার আঁচলটা আগের মতো টেনে ধরে বলছে, Please, Vritti, please, একটু দাঁড়াও। মৃত্তিকা খেয়াল করছিল অদৃশ্য কণ্ঠস্বর আজ যেন অন্য দিনের মতো পরিষ্কার নয়, কেমন জোড়ানো, অস্পষ্ট, নেশাগ্রস্ত। তার বুকের ভেতরটা ভীষণ ঢিপ ঢিপ করছে। আঁচলটা ছাড়িয়ে এসে চলে আসতে চাইছে তখন, কিন্তু পারছে না। বাধ্য হয়ে বারান্দার আলোটা জ্বালাতে গিয়েও পারল না। তার হাতও যেন কেউ শক্ত করে ধরে রেখেছে। ছাড়ো। মৃত্তিকা তখন ছটফট করে উঠল। এ কি করছো? ছাড়ো, ছাড়ো। তার তখন মনে হচ্ছে কেউ যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে চাইছে তাকে, ছাড়াবার কোনো ক্ষমতাই নেই। পরক্ষণে স্তম্ভিত হয়ে শুনল সেই জড়ানো গলা, চলো Vritti, let us love tonight.
মৃত্তিকা শিউরে উঠল, প্রায় চেঁচিয়ে বলল, ডোন্ট বি সিলি, দাঁড়াও, আলোটা জ্বেলে দিই। আলো ছিল, অন্ধকারে তোমাকে ভারী সুন্দর লাগছে। I am dying for you. না না, মৃত্তিকা নিজেকে ছাড়ানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করছে, কিন্তু তার হাত পা শরীর সব ততক্ষণে সিলুট। Please let me kiss. সেই অস্পষ্ট কণ্ঠস্বরে যেন আবদার ঝরে পড়ল। নো নো। মৃত্তিকা চিৎকার করতে চাইল, কিন্তু কি এক অতৃপ্ত চরম আকাঙ্ক্ষায় কেউ যেন বন্ধ করে দিয়েছে তার ঠোঁট। একটা তীব্র জ্বালায় ছটফট করে উঠল তার ঠোঁট জোড়া। সেই সঙ্গে তীব্র হয়ে উঠেছে চুরুটের সেই মিঠে কড়া গন্ধটাও। প্রায় জবরদস্তি করে নিজেকে ছাড়িয়ে নিয়ে চিৎকার করে উঠল, ইটস ব্যাড, ব্যাড, ভেরি ব্যাড। ইতর বদমাস ছোট লোক। অন্ধকার বারান্দায় কিছুক্ষণ ঘোর স্তব্ধতা। একটা দীর্ঘশ্বাস ফেলল কেউ, ফিস ফিস করল, আমি তোমাকে এত ভালোবাসি, তুমি আমাকে এমন করে বললে। ছি, ছি। মৃত্তিকা ততক্ষণে বারান্দায় আলোটা জেলে ফেলেছে দ্রুত হাতে। আলো ঝলমলে বারান্দায় কেউ কোথাও নেই। শুধু অনুভব করতে পারল গ্যালন গ্যালন ঘাম ভিজিয়ে দিচ্ছে তার শাড়ি, জামা, সমস্ত শরীর। পরদিন সকালে রবার্ট ঘুম থেকে উঠতেই তাকে বেপরোয়া চেপে ধরল মৃত্তিকা, প্রায় সশস্ত্র বিপ্লবের ভঙ্গিতে। অশরীরটার উপস্থিতি যে তার দৈনন্দিন জীবনে ভীষণ ব্যাঘাত ঘটিয়ে চলেছে তা বিবৃত করে জানতে চাইল। বলো তো, আসল ব্যাপারটা কি? নিশ্চয়ই কিছু একটা চেপে যাচ্ছ আমার কাছে। রবার্ট প্রথমে কিছুক্ষণ ব্যাপারটা উড়িয়ে দিতে চাইলেও শেষ পর্যন্ত পারল না। একটু একটু করে যে কাহিনী প্রকাশ করল তা রীতিমতো ট্র্যাজিক। রবার্ট স্বীকার করল তার চেয়ে প্রায় 10 বছরের বড় এক ভাই ছিল। তার নাম পল। সে তার প্রথম যৌবনে প্রেমে পড়েছিল সামনের অট্টালিকা প্রতিম বাড়িটির একটি তরুণীর সঙ্গে। সামনের বাড়িটি বহুকাল ফাঁকা পড়ে থাকার পর সেখানে একটি অ্যাংলো ইন্ডিয়ান পরিবার থাকতে আসে। তরুণীটি তাদেরই, কিন্তু ট্র্যাজেডির বিষয় এই যে পলের প্রেমে সাড়া দেয়নি সেই তরুণী। ব্যর্থ প্রেম পল অতঃপর রবার্টদের উত্তরের ঘরটি, যেখানে আপাতত মৃত্তিকার স্টুডিও, সেখান থেকেই ঝাঁপ দিয়েছিল পুকুরে। পুকুরটি অবশ্য এখন আর নেই। পুকুর বুঝিয়েই ওখানে মাল্টি স্টোরিড বিল্ডিংটা তৈরি হয়েছে কয়েক বছর আগে। শুনতে শুনতে শিউরে উঠল মৃত্তিকা। এরকম একটা সাংঘাতিক গল্প বেমালুম তার কাছে এতদিন চেপে রেখেছিল রবার্ট। আর সে কিনা উত্তরের ঘরটাতে এই গভীর রাত পর্যন্ত জেগে ছবির পর ছবি এঁকে গেছে পল নামে তরুণটির সঙ্গে মোকাবিলা করে। সেদিনই মৃত্তিকা তার স্টুডিও সরিয়ে নিয়ে এলো তাদের বেডরুম সংলগ্ন ঘরটিতে। মাঝখানের দরজাটা খোলা থাকলে অদ্ভুত রবার্টের উপস্থিতি সাহস যোগাবে তার মনে। যদিও পল নামে সেই প্রেমিক তরুণটির জন্য খুবই কষ্ট হচ্ছিল তার। পল তো কাল রাতে তার কাছেও যথেষ্ট অপমানিত হয়েছে, আর মৃত্তিকা এও বুঝেছে যে অভিমানী তরুণটি আর কখনো তার কাছে ঘেঁষবে না। তখনও মৃত্তিকার একটা ছবি আঁকা বাকি, সময়ও হাতে আছে মাত্র 3 দিন। সেই শেষ ছবিটা আঁকতে গিয়ে সে সহসা অনুভব করল যে গত 2 মাস যে ঘোর রহস্যময়তায় লীন হয়ে বাকি 9খানা ছবি এঁকেছে, যে ছবি দেখে কাল তার তরুণ শিল্পী বন্ধুরা বারবার উচ্ছ্বসিত হয়ে উঠেছিল, সেই ঘোরটা যেন তার মগজে আর এক বিন্দুও নেই। ক্যানভাসের সামনে ঘন্টার পর ঘন্টা তুলি হাতে মৃত্তিকার মনে হলো আসলে তার এই মিস্টিক সিরিজের প্রেরণা ছিল অশরীরী পলই। এখন 10ম ছবিটি সেই আশ্চর্য মগ্নতায় আর এঁকে উঠতে পারবে না কিছুতেই।